আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি হোমিওপ্যাথি কল্যাণ সোসাইটি ঢাকা জেলা উত্তরের সাপ্তাহিক নিয়মিত আয়োজন সুস্থতার হোমিওপ্যাথি এর প্রথম পর্বে। আজকের বিষয় শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতায় হোমিওপ্যাথি। আপনারা কেউ একজন কমেন্টস করে আমাদেরকে জানাবেন কি যে সাউন্ডটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। লিংকে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের কারিগরি ত্রুটির কারণে আজকে লাইভে আসতে দেরি হয়েছে। আমাদের টাইম দেওয়া ছিল রাত ৯টায়। আজকে আমাদের অতিথিকে আপনারা সবাই জেনে গেছেন। আজকে আমাদের অতিথি রয়েছেন ডাক্তার কাজী সাইফুদ্দিন আহমেদ, হোমিওপ্যাথি কল্যাণ সোসাইটি ঢাকা জেলা উত্তর এর সম্মানিত সভাপতি, প্রভাষক, ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ফার্মগেট, ঢাকা। সম্মানিত সুধী, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন এবং দেখছেন, আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমাদের হোমিওপ্যাথি কল্যাণ সোসাইটি ঢাকা জেলা উত্তর এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন সুস্থতায় হোমিওপ্যাথি। আজকে আমাদের বিষয় শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতায় হোমিওপ্যাথি। আমাদের সাথে এখন যুক্ত হবেন সম্মানিত অতিথি কাজী সাইফুদ্দিন আহমেদ। স্যার, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালাম সাহেব, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আজকে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব শারীরিক ও মানসিক ও সামাজিক ভেরিতে হোমিওপ্যাথি কাজ, বা আমরা হোমিওপ্যাথির মাধ্যমে কিভাবে শারীরিক ও মানসিক এবং সামাজিক ভাবে সুস্থ থাকতে পারি। আমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করেছো সেটা এটা আমরা যদি আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন যখন প্রুভিং হয় তখন যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথির মেডিসিন সুস্থ মানবদের পরীক্ষিত একটি মেডিসিন। সেখানে তার শারীরিক লক্ষণ যখন প্রুভিং হয় তখন তার শারীরিক লক্ষণও প্রকাশ পেয়েছিল, তার পাশাপাশি তার মানসিক লক্ষণও প্রকাশিত হয়েছিল। এবং আমাদের ম্যাথমেটিকাগুলোতে সেইভাবে লিপিবদ্ধ করা আছে, রোগীর মানসিক লক্ষণও লিপিবদ্ধ করা আছে, রোগীর শারীরিক লক্ষণগুলো লিপিবদ্ধ করা আছে। এবং সেই দুটো লক্ষণই আমাদের ম্যাথমেটিক লিপিবদ্ধ করা আছে, তার সাথে তার পারস্পরিক অবস্থার সাথে সঙ্গতি রেখেই গুলো লেখা আছে। যেমন আমরা যদি ন্যাট্রাম সালফার অবস্থা দেখি, যে ন্যাট্রাম সালফার সাথে আবহাওয়াতে রোগী অসুস্থ হয়ে পড়ে, তাহলে এর সাথে আবহাওয়াটা এটা আমাদের সামাজিকতা এবং আশেপাশে পরিবেশগত অবস্থার একটা রূপ। আবার কিছু রোগ আছে যেমন আর্থ্রাইটিস, ইমিউন আর্থ্রাইটিস, তার কখনো দেখা দেয়নি, কিন্তু দেখা যাচ্ছে যে তার হয়তো সেই স্ত্রীর স্বামীর সাথে তার ঝগড়াঝাটি হয় এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তার আর্থ্রাইটিসটা প্রকাশ পেয়ে গেছে। তাহলে সেখানে দেখা যাচ্ছে আমাদের একটা পারিবারিক সম্বন্ধ একটা ব্যাপার আছে, মানসিক কষ্টের একটা ব্যাপার আছে, সেখান থেকে তার শারীরিক অবস্থাটা চলে আসছে। আমি কি এই জায়গা থেকে একটু জিজ্ঞাসা করতে পারি যে আমাদের যে শারীরিক বা মানসিক অবস্থার পরিবর্তনটা হয়, সেখানে আগে কি শারীরিক না মানসিক? যদি আমরা দেখি যে মানুষের দেহ আগে না মন আগে, আসলে সে মানুষের মনটা আগে, এবং মনের ভিতরে কোনটা আগে সেটা হলো ইন্টেলেকচুয়াল এবং তার মানসিক ইচ্ছা শক্তিটাই তার আগে। যেমন আমরা ধরি, যেমন একটা উদাহরণ দিয়ে বোঝা যায়, যখন আমরা কোনো ভালো কোনো খাবার আমার সামনে আসে, যখন আমরা খাই, তখন দেখা যাচ্ছে যে বা আমি মানসিকভাবে খাবারটা দেখার পরই আমি উজ্জীবিত হয়ে যাই এবং একটা ভালো লাগা বোধ তৈরি হয়ে যায়। যখন আমি সেই জিনিসটা খাচ্ছি তখন সেটা আমার শারীরিকভাবে
তার প্রতিফলিত হচ্ছে। তাহলে আমার কোনো সাবস্টেন্সের দ্বারা আমার মানসিক অবস্থার পরিবর্তন আগে হচ্ছে এবং পরবর্তীতে সেটা আমাদের শারীরিক অবস্থার পরিবর্তন হচ্ছে। ঠিক হোমিওপ্যাথি ওষুধ যখন প্রবীণ হয়েছিল, প্রতিটি রোগীর ক্ষেত্রে সেটা মানসিক অবস্থাটা পরিবর্তনের সাথে সাথে তার শারীরিক অবস্থারও ধীরে ধীরে পরিবর্তন হয়েছিল, এবং সেটাই আমাদের ম্যাথমেটিকাতে লিপিবদ্ধ করা আছে। আরো মানসিক পরিবর্তনগুলো মানে কি কি হতে পারে? মানসিক পরিবর্তনের কারণে আমাদের শারীরিক কি ধরনের ডিজিজ হতে পারে? আগে এদিকে যদি তাকাই, তাহলে আমাকে দেখতে হয়, আমার পিছনের দিকে যেতে হয় যে 24 ঘন্টা একটা কাজ আছে যেটা আমরা জীব ঘড়ি বলি, বা আমাদের একটা 24 ঘন্টা একটা ঘড়ি মূলক আমাদের যে শরীরে যে জৈবিক প্রক্রিয়া চলতে থাকে সেটা আমরা দিকে তাকাতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে সেদিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে জীব, আমাদের যে ক্লক ওয়াইজ আমার শরীরের ভিতরে যে হরমোন রিলিজ হচ্ছে, আমার ইলেকট্রোলাইট রিলিজ হচ্ছে, এবং আমার যত ধরনের সাইকেল আছে সেগুলো আমার 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা আমার ভিতরে আমার একটা সাইকেলিক ভাবে আমরা যাচ্ছি। যেমন ধরো আমরা যদি সকালে যদি আমরা ঘুম থেকে উঠি, তো আমাদেরকে ঘুম থেকে উঠতে হয় কখন সেটা আমাকে বুঝতে হবে। সেটা আমাদের 3:30টার সময় বা 4টার সময় আমাদের ঘুম থেকে উঠতে হয়। তখন দেখা যাচ্ছে আমাদের যে একটা শক্তি এনার্জি পাই, সেই এনার্জিটা দ্বারা, এবং আমরা যদি ফজর নামাজ পড়ে বের হয়ে যাচ্ছি আমাদের কাজের একটা শক্তি পাই। আমরা যদি দুপুরে খানা কখন খাবো সেটা একটা নির্ধারিত করা আছে, আমাদের রাত্রে খাবার সময়টা নির্ধারণ করা আছে, সকালে খাবার নির্ধারিত করা আছে। এই জৈবিক অনুযায়ী আমাদের চলতে হয়, এবং সেই জৈবিক অনুযায়ী দেখি তাহলে আমাদের যে মানসিক অবস্থাটাও কিন্তু সেইভাবে জৈবিক অনুযায়ী আমাদের নির্ধারিত হয়ে থাকে। দেখা যায় আমাদের সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের মানসিক প্রশান্তিটা বেশ ভালো থাকে। যখন আমরা দুপুরের দিকে খুব হেভি ওয়েটে কাজ করতে থাকি আমাদের মানসিকতা একটু খারাপ হতে থাকে। যখন আমরা দুপুরের খানা খাওয়ার পরে যখন আমাদের দেখা যায় মানসিক একটু প্রশান্তিটা আবার একটু ফিরে আসতে থাকে, সন্ধ্যার দিকে মানসিক প্রশান্তিটা আমাদের আরো বেশি ফিরে আসতে থাকে, যার কারণে আমাদের সামাজিক যোগাযোগ রক্ষা করার, আমাদের কারোর সাথে গল্প করা, কারোর সাথে বেড়ানো, কোথাও ঘুরতে যাওয়া, ঠিক বিকালবেলাটা আমাদের বেশ প্রশান্তি দেবে, সন্ধ্যার দিকে আমাদের প্রশান্তি এনে দেয়। এবং এই ধীরে ধীরে যত আমাদের প্রশান্তিটা আস্তে আস্তে আমরা ঠিক রাত্রে খানা খাওয়ার পরে আমাদের ঘুম চলে আসে এবং আরো আমাদের মানসিক অবস্থাটা আরো নিস্তেজ হয়ে যায়। তাহলে কি স্যার আপনি বলতে চাচ্ছেন যে প্রকৃতির সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে? মানে আমি কোথাও যেটা লেখা করেছিলাম যে পাখির মতো হও। পাখি ভোরবেলায় ঘুম থেকে উঠে তার খাবার দাবারের জন্য সে চলে যায়, তারপর সারাদিন তার খাবার সংগ্রহ করে এবং পরিমিত খাবার সংগ্রহ করে তখন আবার সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে সে তার নিরে বা বাসায় চলে আসে। তাহলে মানব জীবনে আমাদের যে লাইফ স্টাইল, সেখানেও কি আমাদের এই প্রকৃতির যে বিধান যে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, আবার রাত্রে আর্লি শুয়ে পড়তে হবে, সেই জিনিসটা আমাদেরকে মানতে হবে, এবং সেটি হচ্ছে হোমিওপ্যাথি। হ্যাঁ, সেটাই। আমরা যদি আমাদের যে স্বাভাবিক বায়োলজিক্যাল কার্যক্রিয়া যদি আমরা না বুঝি তাহলে আমরা ওষুধ দিব কোথায়? আমাদের তো আগে স্বাভাবিক অবস্থাটাই বুঝতে হবে। যেমন অর্গানে বলা আছে যে মানব প্রকৃতি সম্পর্কে জ্ঞান। এখন মানব প্রকৃতিতে কখন কি হচ্ছে সেটা যদি আমি জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমি ওষুধ প্রয়োগ করব, আমি বিকৃত লক্ষণগুলো খুঁজে পাবো না, তখন আমি ওষুধ প্রয়োগ করতে পারবো না। ঠিক মানবের ভিতরেই যে একটা মানব প্রকৃতি সম্পর্কে জ্ঞান, সেটা বলতে গেলে তো আমি 24 ঘন্টার কথা বললাম। 24 ঘন্টার ভিতরে আমার যাবতীয় কাজ কখন কি স্বাভাবিক কাজ সেটা আমাকে জানতে হবে। তখন আমি ধরতে পারবো একটা রোগীর ক্ষেত্রে সে কোনটা অস্বাভাবিক করতেছে সেটা আমি তাকে নির্ধারণ করতে পারবো। ঠিক তার যে 70 বছর জিন্দিগিতে সেখানে একটা লাইফ সাইকেল আছে। যেমন একটা ছোট নিউবর্ন বেবি, তার বয়স 1 থেকে 1 বছর 2 বছর পর্যন্ত, আবার 2 থেকে তাদের 7-8 বছর সেটা একটা এজ, আবার 7 থেকে আবার 12 বছর আর একটা এজ, 12 বছর যখন পড়লো সে একটা পিউবার্টিতে পড়ে গেল, তখন 17 বছর পর্যন্ত আরেকটা সময়, আবার 17 থেকে আমরা 35 পর্যন্ত ধরি একটা বয়সের আরেকটা ধাপ, আবার 35 থেকে আমরা যদি ধরি 65 পর্যন্ত সেটা আরেকটা ধাপ, 65 পর থেকে যদি আমরা 75 ধরি এটা আরেকটা ধাপ, 75 পর থেকে আমরা সেটা আরেকটা ধাপ। প্রতিটা ধাপেই মানুষের কার্যকলাপ এবং তার শারীরগত যে প্রক্রিয়াটা সেটা টোটালটাই ভিন্ন। এই
ভিন্নতাটাই আমাকে, স্বাভাবিক ভিন্নতাটাই আমাকে আগে বুঝতে হবে। যদি আমি হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করতে চাই বা ওষুধ প্রয়োগের রোগীকে ভালো করতে চাই, যদি আমি মানব প্রকৃতির সম্পর্কে সঠিক জ্ঞানটাই যদি আমি না জানতে পারি, তাহলে আমি তার অস্বাভাবিক রূপটা কখনোই জানতে পারবো না। এবং অস্বাভাবিক রূপ জানতে পারবো না বলে আমি হোমিওপ্যাথিক ওষুধটাকে প্রয়োগ করতে পারছি না। আমাকে আচ্ছা, ধরতে হবে তার অস্বাভাবিক অবস্থাটা, আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমাকে যে জিনিসটা করতে হবে আমাদের ক্ষেত্রে, যে আগে মানুষের মানে যে রোগী আসে তার শারীরিক, মানসিক এবং সামাজিক অবস্থান থেকে তার স্বাভাবিক এবং অস্বাভাবিক অবস্থাটাকে আমাদের আগে নির্ণয় করতে হবে। জি, তাকে যেমন আমরা হোমিওপ্যাথিতে অনেক সময় মায়াজম নিয়ে কথা বলি, এবং মায়াজম একটা ইম্পর্টেন্ট বিষয়। মায়াজমের যে ছোরা, এই ছোরা মায়াজমের যখন মানুষ পতিত হয়, হ্যাঁ, যখন অবস্থানটা তৈরি হয়, তখন মানুষের মনে এবং দেহে কিছু বিশৃঙ্খলা তৈরি হয়। যখন বিশৃঙ্খলা তৈরি হয়, সেই বিশৃঙ্খল অবস্থানটাকে আমরা বলি কি ছোরা। এই অবস্থানটাতে যখন আসে, তখন শারীরিকভাবে একটা রোগীর কি কি পরিবর্তন আসতে পারে এবং তার মানসিক পরিবর্তনটা সেই অবস্থায় কি হতে পারে, এই বিষয়ে যদি কিছু বলতেন। আসলে যদি আমরা এই কথাটা বলার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানা উচিত, যে আসলে এই যে আমরা যেটা হোমিওপ্যাথি মায়াজম বলি, এটা সাধারণ মানুষ আসলে কিভাবে বুঝবে জিনিসটা, সেটা যদি ধরি। একটা উদাহরণ দিয়ে যদি বলতে যাই, যখন আপনি যখন কোনো কিছু তৈরি করবেন, তখন ওখানে দেখবেন যে আপনি কোনো নিখুঁত ভাবে তৈরি করতে চাবেন, আপনি ওখানে কোনো কিছু ত্রুটি বিচ্যুতি করতে চাবেন না, এবং সেটা সঠিকভাবে করতে চাবেন। ঠিক আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে সঠিকভাবে এবং সঠিক অবধি আমাদেরকে তৈরি করেছেন, এবং তিনি আমাদের তৈরি করার পিছনে কোনো ত্রুটি হয়তো রাখেনি। কিন্তু তাহলে আমরা পৃথিবীতে এসে মানুষ এক একজন এক এক রকম হয়ে যাচ্ছি কেন, সেখানে যদি আমাকে বুঝতে হয় যে প্রকৃতির ভিতরে হাজারো ধরনের প্রাণ আছে, সেখানে মানুষ একটি প্রাণ। কিন্তু অন্য প্রাণের ভিতরে মানুষের প্রাণের পার্থক্যটা কোথায়, সেটাকে আমাদেরকে বুঝতে হবে। অন্য প্রাণ তার একটা 24 ঘন্টা ক্লক অনুযায়ী সে তার যাবতীয় কাজকর্ম ছাড়তেছে, কিন্তু তাকে তার সৃষ্টিকর্তা তাকে পিছনের দিকেও যাওয়ার ক্ষমতা দেননি, কিন্তু সামনের দিকে তার একটা চলার একটা ক্ষমতা দেওয়া আছে। সে একটা ক্লক অনুযায়ী, আমাদের ঘড়ির একটা কাঁটা অনুযায়ী আমাদের অন্য প্রাণটা চলতেছে। কিন্তু মানুষ তাকে তার সৃষ্টিকর্তা এবং তাকে দুটো ওয়েতে চলাচ্ছেন, সে পিছনের দিকেও যেতে পারে, সে সামনের দিকেও যেতে পারে, সেটা করতেও পারে, সেটা নাও করতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে প্রকৃতিকে যদি ভালো রাখতে হয়, তাহলে মানুষকেও সেই অন্য প্রাণীদের মতন একটা ক্লোক ওয়াইজ চলতে হবে। যদি মানুষ যদি ক্লোক ওয়াইজ চলে, তাহলে পৃথিবীর এই সৃষ্টিটা কখনো ধ্বংস হবে না, কখনো বিকৃতির রূপ ধারণ করবে না। কিন্তু বিকৃতির রূপ তখনই ধারণ করে যখন, যেহেতু মানুষ আমরা সামনেও যেতে পারি, পিছনেও যেতে পারি। এই কারণে দেখা যাচ্ছে যে আমি প্রকৃতির নিয়মে একটা ভঙ্গ করার একটা টেন্ডেন্সি আমার ভিতরে চলে আসে প্রথমে, যেহেতু আমাদের পিছনে একটা অপশক্তি কাজ করে। আমরা সবাই জানি, প্রতিটা আমাদের একটা ধর্মগ্রন্থের ভিতরে চলে আসছে যে অপশক্তি মানুষের প্রতিনিয়ত তাকে বিচ্যুতি ঘটানোর চেষ্টা করতেছে। সেই অপশক্তিটা কি? সেই অপশক্তিটা যদি আমরা ধরি, যে এটা আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাকাই, তাহলে আমরা মুসলিম হিসাবে আমরা ধরি আমাদেরকে অপশক্তিটা আমাদের শয়তান হিসাবে কাজ করতেছে, সে আমাকে প্রতিনিয়ত আমাকে স্বাভাবিক লাইফস্টাইলটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এবং যখন আমরা ভুলিয়ে দেয় এবং আমাদের স্বাভাবিক লাইফস্টাইলটাকে যখন আমরা ভঙ্গ করি, তখন আমাদের বডির ভিতরে আমাদের যে একটা কার্যক্ষমতা আছে, যেটাকে আমরা ইমিউনাইজেশন পাওয়ার বলি, সেটা আমাদের ভিতরে আস্তে আস্তে কমে যেতে থাকে। আমরা মানুষ যত বেশি প্রকৃতির নিয়ম ভঙ্গ করব, আমার ইমিউনেশন পাওয়ার তত বেশি কমে যাবে। ঠিক তদ্রূপ প্রথম যে আমার ইমিউনেশন পাওয়ারটা, প্রথম যে ধাপটা আমি ভঙ্গ করলাম, ভঙ্গ করার পরে আমাদের শরীরে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, যে প্রতিক্রিয়া স্বরূপ আমাদের শরীরে ফুসকুড়ি তৈরি হয়, প্রতিক্রিয়া স্বরূপ আমাদের দেহে চুলকানি তৈরি হয়, প্রক্রিয়া স্বরূপ আমাদের দেহে পাসরা তৈরি হয়, যেটা আমরা কি বলি পাসরাতে, যেটাকে বলি যে আমাদের যেটা হয় চুলকানি, এগুলাই বলা হয়। এবং এটা যদি আমি প্রকৃতিগত অনুযায়ী যদি চিকিৎসাটা না করি, আমি ন্যাচারাল মেডিসিন দ্বারা যদি চিকিৎসা না করি, তাহলে এইটা যে কোনো সময় আমাদেরকে সাপ্রেস পড়ে যায়। এবং এই জিনিসটা অটোমেটিকও সাপ্রেস পড়ে যায়। যখন অটোমেটিক সাপ্রেস পড়ে যায়, তখন আমরা হোমিওপ্যাথরা এটাকে একটা স্টেজের নাম দিছে, সেটা হলো সোরা। এটা প্রথম ধাপ।
যখন এই সোরাটা আমার শরীরের ভিতরে বসে যায় এবং শরীরের ভিতরে চলে আসে, তখন আমার বিভিন্ন ধরনের ইল থিঙ্কিং চলে আসে, যেটা আমরা খারাপ চিন্তা চেতনা আমাদের ভিতরে চলে আসে। আমাদের যেমন প্রকৃতিকে ধ্বংস করা একটা মানব একটা প্রক্রিয়া চলে আসে, আমাদের ভিতরে একটা লোভ তৈরি চলে আসে, আমাদের ভিতরে মানসিক বিশৃঙ্খলাটা তৈরি হয়ে যায়। এই বিশৃঙ্খলার রূপ হিসেবে আমরা যেটা স্ট্রেসটাকে নাম দিয়েছি সেটা হলো সোরা। হয়তো দেখা যাচ্ছে এই সোরাতে আমার হয়তো দেখা যাচ্ছে যে 10% আমার ইমিউনেশন পাওয়ার বা 20% ইমিউনেশন পাওয়ার লো হয়েছে, তাহলে আমাকে 80% ইমিউনেশন নিয়ে পৃথিবীতে চলতে হচ্ছে। এখন যদি আমি প্রকৃতিগতভাবে যদি ন্যাচারাল মেডিসিন দ্বারা যদি চিকিৎসা নিতাম, তাহলে কিন্তু আমি আবার আগের জায়গায় চলে যেতে পারতাম। যেহেতু আমি আগে ন্যাচারাল মেডিসিন চিকিৎসা নিইনি, তাহলে আমার কি হবে, সেটা সাপ্রেস পড়ে গেল। সাপ্রেস পড়া অবস্থা আমরা সেটাকে নাম দিলাম সোরা। ঠিক লোভ যখন তৈরি হয়ে যায়, তখন আমাদের আরো একটু সামনের দিকে ধাপে এগিয়ে যায়। তখন আমাদের দেখা যাচ্ছে আমরা ডুইং এর দিকে চলে যাই, ইল ডুইং। আমরা খারাপ কাজের দিকে মত্ত হয়ে যাই। যখন আমরা খারাপ কাজগুলোতে মত্ত হয়ে যাই, তখন সর্বশেষে কিন্তু আমাকে বুঝতে হবে যে আমরা কোন ধরনের খারাপ কাজে মত্ত হতে পারি। দেখা যায় মানুষের ভিতরে দেখা যাচ্ছে যে অপশক্তিগুলো আমাদের যৌন কার্যকলাপের দিকে বেশি ধাবিত করে, যৌন কার্যকলাপ দিকে কাজগুলোতে বেশি ধাবিত করে। দেখা যাচ্ছে যে হ্যাঁ, যেখানে বলা আছে যে ধর্মীয় ভাবে বা আমার সৃষ্টিকর্তা যে বলা আছে যে আমরা অবাধ যৌন বিচরণ করতে পারবো না, শুধু মানুষ একমাত্র মানব জাতি অবাধ বিচরণ করতে পারবে না, অন্য প্রাণটা সে করে থাকে, অবাধ যৌন বিচরণ করে থাকে, তাদেরকে ক্লোকওয়াইজ একটা বলা আছে। কিন্তু মানব জাতিকে বলা আছে সে কোনো অবাধ যৌন বিচরণ করতে পারবে না। যখনই দেখা যাচ্ছে যে যে জিনিসটা করা যাবে না, যে জিনিসটা করলে ধ্বংস হবে প্রকৃতি, সেখানে আপনার সৃষ্টিকর্তা আপনাকে দেখবেন যে সেখানে তিনি কঠোরতম শাস্তি প্রয়োগ করে রেখেছেন। যে বলা আছে যে এই কাজটা করলে তোমাকে এই ধরনের শাস্তি প্রয়োগ করতে হবে, এবং পৃথিবীতে পেতে হবে, এবং আখিরাতে যেটা আমার কাছে আসবে সেখানেও তোমাকে পেতে হবে। তাহলে যখন আমার অপশক্তি সেই ইল ডুইং এর দিকে ধাবিত করতেছে, যখন ইল ডুইং গুলো আমি কার্যকলাপ করে ফেললাম, তখন আমার বডির ভিতরে আরো একটা স্টেজ চলে আসলো। দেখা যাচ্ছে এই ইল ডুইং আমি অবাধ যৌন বিচরণ করার ফলে বা অবাধ করার ফলে, খারাপ কাজগুলো করার ফলে আমার ইমিউনেশন পাওয়ার 80 থেকে আমার মনে করো 60 বা 75 চলে আসলো। তাহলে আমার ইমিউনেশন পাওয়ার কিন্তু লো হয়ে গেল। যে এখানে ইমিউনেশন পাওয়ার যখন লো হয়ে গেল, তখন একটা ইল ডুইং করার ক্ষেত্রে আমার শরীরে একটা 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 পর্যায়ে চলে আসলো, যে একটা স্ট্রেস চলে আসলো। সেই স্ট্রেসে হোমিওপ্যাথিতে আমরা বলে থাকি সাইকোসিস। এই সাইকোসিস যখন আমি আমার প্রকৃতিগতভাবে ন্যাচারাল মেডিসিন দ্বারা চিকিৎসিত না হবে, এবং আমি প্রকৃতির ভিতরে আবার ভালো কাজগুলো যখন না করা শুরু করব, তখন দেখা যাবে যে আমার ইমিউনেশন পাওয়ারটা লো হয়ে গেল এবং সেটা সাপ্রেস পড়ে গেল, আমার বডিতে সাপ্রেসড হয়ে গেল। এই সাপ্রেস হওয়ার কারণে আমার ইমিউনেশন পাওয়ার আরো একটু লো হয়ে গেল, সেখানে মনে করেন 70 বা 65 চলে আসলো। তাহলে আমি পৃথিবীতে বিচরণ করতেছি এই 65 বা 70% ইমিউনেশন পাওয়ার নিয়ে পৃথিবীতে বিচরণ করতেছি। কিন্তু আমার এখান থেকে অলরেডি কিন্তু 30% ইমিউনেশন পাওয়ারটা নাই আমাদের বডির ভিতরে। এবং আমাদের ভিতরে যে প্রকৃতিগতভাবে যে যদি আমরা দেখি যে সাইকোসিস স্টেজে আসার পরে আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মানসিক অবস্থাটা আসতেছে, তখন আমাদের ভিতরে স্বার্থপরতা তৈরি হচ্ছে, আমাদের দৃশ্যতে গোপনীয়তা তৈরি হচ্ছে, আমাদের যে শারীরিক অবস্থা যদি তাকাই, তাহলে আমাদের যে অ্যাজমাটিক প্রবলেমগুলো চলে আসতেছে, আমার রিউমেটয়েড আর্থ্রাইটিসের দিকে চলে যাচ্ছে, আমার বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশনের দিকে চলে যায়, কারণ আমি 60 এবং 70% ইমিউনেশন পাওয়ার নিয়ে চলতেছি। সুতরাং যেহেতু আমি আস্তে আস্তে আমার ইমিউনেশন পাওয়ারটা কমে যাচ্ছে, যে জীবনী শক্তি কমে যাচ্ছে, সেহেতু আমার প্রকৃতির সাথে সাপোর্ট নেওয়ার ক্ষমতাটাও কমে যাচ্ছে। ঠিক তদ্রুপ আমরা যদি তাকাই যে ইল ডুইং আরো অনেক আছে, আমাদের ইল ডুইং আরেকটা আছে যে যৌন কার্যকলাপ এটা আছে, তখন দুটো কন্ডিশন চলে আসে, একটা দুটো জার্ন দ্বারা, যেটা আমাকে পরবর্তীতে আবিষ্কার হয়েছে হিনিমন্ত। তখন তো সময় তো জার্ন বলতে কোনো শব্দই ছিল না। তখন তিনি দেখেছেন যে দুটো কারণে যে যৌন কার্যকলাপ দুটো স্টেজ তৈরি হয়, একটা সাইকোসিস স্টেজ, একটা সিফিলিস্টিক স্টেজ। যখন কেউ সিফিলিস ডিজিজটা গ্রহণ করে, তখন সেই সিফিলিক ডিজিজ যদি তার প্রকৃতিগত বা নেচারগত অবস্থায় যদি সে আরোগ্য লাভ না করে, বা প্রকৃতি অনুযায়ী সে নিয়ম মেনে চলার কারণে সেটাও কিন্তু সাপ্রেস পড়ে যেতে পারে, এবং অপচিকিৎসা বা বিসদৃশ চিকিৎসার দ্বারা যদি সেটা চিকিৎসা নেওয়া হয়, তাহলে সেটাও সাপ্রেস পড়ে যেতে পারে। তখন দেখা যাচ্ছে আমার ইমিউনেশন পাওয়ারটা আরো লো হয়ে যায়।
তখন দেখা যাচ্ছে যে আমি এদিক থেকে গণনীয় জাম আমি গ্রহণ করলাম, ওদিক থেকে আমি সিকিউরিটি জাম গ্রহণ করলাম, আমি এখান থেকে ওই বিসদৃশ্য চিকিৎসা গ্রহণ করলাম, তাহলে আমার জিনিসটা সাফেস পড়ে গেল, তখন আমার বডিতে একটা কন্ডিশন তৈরি হলো। এখন আমরা তো এটা আরেকটু বলতে হয়, একটা জায়গায় বলতে হয় যে আমার তো 60% বা 70% ইমিউনেশন পাওয়ার কমে গেল ডিজিজ কন্ডিশন সাফেসের কারণে। ঠিক তদ্রুপ আমার যদি তোমার যে পুরুষ তো করলো, আবার যে তার স্ত্রীর উপর হতে পারে এরকম ঘটনা, তাহলে তাদের ভিতর থেকে যখন কেউ পৃথিবীতে আসবে তখন দেখা যাবে যে তার যে পৃথিবীতে তার সন্তান সন্ততি আসলো, তারা দেখা যাচ্ছে 100% ইমিউনেশন এই পৃথিবীতে আসতে পারলো না, কারণ তো ডিজিজ কন্ডিশন সাপ্রেসের কারণে তার যে বডির ভিতরে যে 24 ঘন্টা ফ্লো করে যে যাবতীয় কাজগুলো করতে সেটা করতে পারছে না। সেটা করতে না পারার দরুন তাহলে আমার যেখানে রিপ্রোডাক্টিভ সিস্টেমে যেখানে আমার আমার 100% সুস্থতার অনুযায়ী তৈরি হওয়ার কথা সেটা তৈরি হতে পারছে না। ঠিক তদ্রুপ আমার স্ত্রীর ক্ষেত্রেও দেখা যাচ্ছে তার যদি তার ডিজিজ কন্ডিশন সাপ্রেস থাকে, তাহলে তারও দেখা যাচ্ছে তার যে জৈবিক যে কার্যকলাপগুলো সেটা ঠিক মতো হচ্ছে না। তার জৈবিক কার্যকলাপ যদি ঠিক মতো না হয় তাহলে তার ডিম্বটাও ঠিক মতো পরিস্ফুটিত হবে না। যখন ডিমও পরিস্ফুটিত হলো না, তার শুটকিটা যখন পরিস্ফুটিত হলো না, তখন তাদের সম্মিলিত মিলনের যে জায়গোট তৈরি হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে 100% ইমিউনেশন পাওয়ার নেই, সেখানে কিন্তু অনেকটা লো হয়ে গেছে। তো পৃথিবীতে যে আসছে দেখা যাচ্ছে যে তার ইমিউনেশন পাওয়ারটা আরো লো হয়ে গেল। তখন আমরা ওই স্টেজের একটা নাম দিয়ে থাকি, যখন আমার 70%, আমার ওয়াইফের হয়তো 80% ইমিউনেশন পাওয়ার, তাহলে ও পৃথিবীতে ও তো 100 নিয়ে আসার কথা ছিল তার ইমিউনেশন পাওয়ারটা, কিন্তু আমার ডিজিজ কন্ডিশনের কারণে, ওর ওয়াইফের ডিজিজ কন্ডিশনের কারণে আমার যে সন্তান সন্ততিরা আসলো তার কিন্তু 100% ইমিউনেশন পাওয়ার পেল না, যার কারণে তাদের যে শরীরের যে শারীরিক ও মানসিক যে অবস্থাটা পাবো সেটা আমি অসুস্থতার ভিতরেই পাবো। সে প্রকৃতি থেকে কোনো প্রকার সাপোর্ট নিতে পারছে না, যেগুলো আমরা এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের হসপিটালগুলোতে বা আমাদের বাসা বাড়িতে গুলি এত সুন্দর বাচ্চা বিছানায় ঘুমিয়ে থাকার কারণে দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, তার ঠান্ডা লেগে যাচ্ছে, তার একটু বেশি খাবার খেলে তার পেটে খারাপ হয়ে যাচ্ছে, তাকে একটু শক্ত কথা বললে বা তাকে একটু বকাঝকা করলে দেখা যাচ্ছে যে তার মেন্টালিটি সে শকটেড হয়ে যাচ্ছে। তখন তার বিভিন্ন ধরনের তার শারীরিক এবং মানসিক সমস্যাগুলো তার চলে আসে, কিন্তু সে সামনে নিতে না পারার কারণে। ঠিক তদ্রুপ এর সাথে যে শুধু তো আমার শারীরিক ইমিউনেশন পাওয়ারটা লো করলাম, তার সাথে আমাদের যদি সামাজিক অবস্থাটা যদি প্রেক্ষাপটে নিয়ে আসি, কারণ আমরা তো পৃথিবীতে বাস করি, আমরা একটা পরিবেশের ভিতরে বাস করি, এবং পরিবেশের ভিতরে মানুষ সামাজিক জীব, যেহেতু আমরা সমাজবদ্ধ হয়ে বাস করি, এবং আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে তাদের গাইডলাইনের ভিতরে বলে দিয়েছেন যে তোমাদের পারিবারিক সম্পর্কটা বজায় রাখো 100 ভালোভাবে, পারিবারিক বন্ধনটাকে সে নষ্ট করতে না করেছেন, আমাদের পাড়া প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার কথা বলেছেন, আমাদের আশেপাশের লোকদের সাথে সুসম্পর্ক থাকার কথা বলেছেন। তাহলে দেখা যাচ্ছে যে এই সুসম্পর্ক যদি আমাদের না থাকে তাহলে আমরা এখান থেকেও কিছুটা চাপ আমাদের বডিতে চলে আসে। যেমন ধরো যে তোমার একটা মেয়ে আছে, সে সকালবেলা স্কুলে যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে যে তোমার সামনের আরেকটা বাসার একটা ছেলেটা মানসিকভাবে একটা রূপ আছে তার, সে তোমার মেয়েটাকে টিজিং করতেছে বা তোমাকে ডিস্টার্বনেসের ভিতরে ফেলে দিচ্ছে, তখন দেখা যাচ্ছে তুমি এর কারণে কিন্তু দুশ্চিন্তার কারণে কিন্তু তুমিও অসুস্থ হয়ে পড়ছো, আবার তোমার মেয়েও এইটার কারণে অসুস্থ হয়ে পড়তেছে। তাহলে এটা তো আমাদের সামাজিকের ভিতর থেকে আমাদের ডিজিজ কন্ডিশন গুলো তখন তৈরি হয়ে যায়, তখন এটাও আমাদেরকে ডিজিজ তৈরি হতে সহায়তা করে। তাহলে এইটার থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের যে শুধু আমরা যে শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ তা না, আমরা সামাজিকভাবেও অসুস্থ হয়ে পড়ি। এইভাবে আমরা আস্তে আস্তে যাচ্ছি। তাহলে আমার যে বোঝা গেল কি, তাহলে প্রথমে যেটা হলো আমরা ইল থিঙ্কিং, যেটা আমরা মাঝে হিসাবে বলি সোরা, যেটা ইল ডুইং সেটা আমরা কে বলি সাইকোসিস, আর ইল ডিস্ট্রাকটিভনেস সেটাকে আমরা বলি সিফিলিস, এবং পরবর্তীতে যে আরেকটা দুটো সম্মিলিত ভাবে যে স্ট্রেসটা চলে আসে সেটাকে বলেন আসকালেটিং, যেটা আমরা কে বলি যে এটাকে বলা হয় যে নিজে নিজে ভিতরগত ভাবে ধ্বংস হয়ে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়াটা, ক্ষয় রূপ চলে আসে।
তা আমাদের এখন বর্তমান সময়ে আমরা এমন একটা পরিস্থিতিতে পড়েছি যে আমরা সবাই একটা ক্ষয়ের ভিতর দিয়ে পার হচ্ছি। আমরা প্রকৃতি সেই আগের যে পৃথিবীতে সৃষ্টির যে আমাদের যে জিনিসগুলো ছিল 100% ইমাজিনেশন পার্ট ছিল, আমরা সেটা কেউ ডেভেলপ করতে পারছি না। এটা আমাদের ডেভেলপ করা যায় কি বিষয়টা আমাদের সকলকে চিন্তা করতে হবে। তাহলে আমরা যদি প্রকৃতভাবে সেই 100% ইমাজিনেশন পাওয়ার দিকে আমরা আস্তে আস্তে ফেরত আসতে পারি, তাহলে আমাদের প্রকৃতি এবং আমাদের শারীরিক ও মানসিক অবস্থাটা আরো উন্নত হবে বলে আমি আশা করি। তাহলে কি স্যার আমি এই জায়গায় বলতে পারি যে আমাদের প্রকৃতির বিধান বা আমাদের ধর্মীয় অনুশাসন না মানার কারণে আমরা দিন দিন যে পথচ্যুত হচ্ছি, মানে আমরা সঠিক পথ থেকে সরে যাচ্ছি, এবং সরে যাওয়ার কারণে আমাদের যে ইমিউনিটি সিস্টেম বা আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোগগুলিতে পতিত হই, সেটা শারীরিক, সেটা মানসিক এবং সামাজিক অবস্থানগত কারণেও। আর সামাজিক বিভিন্ন বিশৃঙ্খলা, বিভিন্ন কুসংস্কার, আহ, বিভিন্ন অসচেতনতা, এই সকল কারণে যখন আমরা একটা স্টেজে রোগে পতিত হই, সেই জায়গাটাই হচ্ছে যে মানে বিশৃঙ্খলা, মানে স্বাভাবিক অবস্থার অস্বাভাবিকতা। কারণ তুমি এটা ঠিকই বলেছো যে সৃষ্টিকর্তা যেহেতু তোমাকে সৃষ্টি করেছেন, তুমি এটা নিজে এটা ধরো না, তুমি যখন কোনো কিছু সৃষ্টি করবে তুমি তো একটা গাইডলাইন তৈরি করবে। তুমি যদি একটা মাইক্রো ওভেনে তৈরি করো না কেন, মাইক্রো ওভেনটা কিভাবে চালাতে হবে, কিভাবে করতে হবে, তুমি একটা গাইডলাইন ছাপাবে এবং সবাইকে সেটা দেওয়ার চেষ্টা করবে। তো পৃথিবীতে যখন আমরা পৃথিবীতে আমাদের সৃষ্টিকর্তা যখন আমাদেরকে পাঠিয়েছেন, অবশ্যই আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে পাঠিয়েছেন, এবং এই গাইডলাইন গুলো কিন্তু যুগে যুগে কিন্তু আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন। এবং সর্বশেষ যে গাইডলাইনটা সেটা হচ্ছে আল কোরআন। সেই আল কোরআনের ভিতরে লেখা আছে যে মানুষ পৃথিবীতে কিভাবে বসবাস করবে, তার 24 ঘন্টা কিভাবে তার পার করবে, সেটা তার গাইডলাইনের ভিতরে লেখা আছে। কিন্তু আমরা আসলে সেই বইগুলো কখনো খুঁজে দেখি না বা খুঁজে দেখার চেষ্টাও করি না। কিন্তু কোরআনে দেখবে যে বিভিন্ন জায়গায়, কোরআনে প্রায় 4টি না 5টি জায়গায় বলা আছে যে রাত তৈরি করা হয়েছে তোমাদের ঘুমের জন্য, দিনকে তৈরি করা হয়েছে তোমাদের কাজের জন্য। দেখো এটা আমরা কতজনে মানছি, কিন্তু দেখো আমরা যে রাত্রে আমাদেরকে ঘুমানোর কথা বলা হয়েছে, কোরআনে বারবার ইঙ্গিত দিচ্ছে, দেখো আমরা তারপর রাত্র জেগেই যাচ্ছি। আমাদের রাত্র 2টো 3টার মধ্যে জেগে যাচ্ছে, কিন্তু রাত্রে আমাদেরকে ঘুমিয়ে যেতে বলছে, কারণ রাত্রটা তৈরি করা হয়েছে ঘুমের জন্য, অন্ধকারটা তৈরি করা হয়েছে ঘুমের জন্য, আর আলোকিত বা দিনটা তৈরি করেছে আমাদের কাজ পারাচ্ছে যে আমরা কখন ঘুমাবো। আমাদের তো রাতটা তো আমাদের প্রায় কয়েক ঘন্টা, তোমার 12 থেকে 13 ঘন্টা, 14 ঘন্টা বা কখনো কম হয় তার সিজনাল অনুযায়ী। তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে ঘুমিয়ে পড়ার কথা বলছে, যে বলছে যে আমাদের যে ঈশান নামাজের পরে আমাদেরকে কিছু কাজকর্ম করে আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে করার প্রচেষ্টা, সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের 8:30 9টা বা 9টা 10টার ভিতরে আমাদেরকে ঘুমিয়ে পড়ার কথা, এবং সেটা অন্ধকারের ভিতরে ঘুমাতে হবে। কিন্তু আমরা যদি বাসা বা লাইট জ্বালিয়ে ঘুমাই আর আশেপাশে লাইট জ্বলতে থাকে, তাহলে কিন্তু আমার বডিতে যে ওই সময় যে হরমোন তৈরি হবে, সেই হরমোন গুলো আর কিন্তু আর তৈরি হতে পারবে না। যেমন ওই সময় যে হরমোনটা তৈরি হয় মেলাটোনিন, ঠিক তৈরি হওয়া শুরু হয় রাত 9টা থেকে, আর সেটা এটা তৈরি হতে থাকে সকাল পর্যন্ত, সেটা তৈরি হতে থাকে। কিন্তু আমি যদি রাত 1টার সময় ঘুমালাম, 12টার সময় ঘুমালাম, তাহলে কিন্তু মেলাটোনিন হরমোন কিন্তু সে নিঃসরণে এবং তার তৈরিতে কিন্তু সে ডিস্টার্বেন্স তৈরি হয়ে গেল, যার কারণে আমার বডিতে কিন্তু বিভিন্ন ধরনের ইমিউনিটি পাওয়ার প্রতি হ্যাম্পার হবে। তো এটা কিন্তু কোরআনে বলা আছে কিন্তু রাত্রেবেলা ঘুমানোর কথা, কিন্তু আমাদের ঘুমাচ্ছি না, আমরা বাসায় লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছি, অনেকে বাসায় লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছে, কিন্তু কেউ অন্ধকার রুম করে ঘুমাচ্ছে না। কিন্তু তুমি যদি দেখো যে গ্রামের দিকে আমরা যদি যাই, ওখানে কিন্তু দেখো রাস্তাঘাটে ওরকম লাইট নেই, এবং বন জঙ্গল, তার ভিতরে একটা বাড়ি খুব অন্ধকার, এবং তার ভিতরে লোকজন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, এবং খুব আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে করে, সেটা কোরআনে বলছে আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে। আমাদেরকে কোরআনে বলছে যে তুমি শেষ রাতে ওঠো এবং তাহাজ্জুদের নামাজের জন্য পড়ো, এবং সৃষ্টির কর্তার কাছাকাছি চলে আসার একটা সময়টা আমাদেরকে ঠিক, তাহলে আমাদের ঘুম থেকে উঠতে হবে 3:30 থেকে 4টার ভিতরে ঘুম থেকে উঠতে হবে। এবং এই 4:30 থেকে যদি আমরা ঘুম থেকে উঠি এবং আমাদের সৃষ্টিকর্তার কাছাকাছি যাওয়ার কথা বলেছেন, এবং ওই সময় কিন্তু দেখো অন্যান্য ধর্মীয় গ্রন্থরা দেখুন তো লোকেরা কিন্তু ওই সময় ঘুম থেকে উঠে যায়, তারা যেটা করে সেটা তারা মেডিটেশনে চলে যায়, তারা বিভিন্ন ধ্যান করতে থাকে, তারা বন বাদরে যে ধ্যান করতে থাকে, সমুদ্রের পাড়ে যে ধ্যান করতে থাকে। কিন্তু মানুষদেরকে বলা হয়েছে যে তুমি ওই সময় সৃষ্টি
করতে কাছাকাছি চলে আসার জন্য একটা সুযোগ। 3:30টার সময় আমাদেরকে 4টার সময় ঘুম থেকে উঠতে বলা হয়েছে। তারপরে আমাদেরকে বলছে ওই সময় তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। আমরা পড়লাম এবং ওই নামাজ পড়ার পরে আমাদের বডিতে একটা পাওয়ার তৈরি হয় এবং দেখা যাচ্ছে একটা সায়েন্টিস্টরা পরবর্তীতে ব্যাখ্যা করে বের করছেন। এবং আমরা যদি ওই সময় না ঘুমিয়ে, আমাকে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ওই সময়টাতে না ঘুমিয়ে ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা করো, আজান তো অপেক্ষা করো। আমাকে ওই সময় বসে থাকতে হবে, আমাকে ওই সময় তাসবিহ পাঠ করতে হবে, ওই সময় আমাকে সৃষ্টিকর্তাকে নিয়ে চিন্তা করতে হবে, সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে। তারপর আমার ফজরের নামাজ হলো, তারপর আমি নামাজ পড়লাম, আমার আরো কিছু ইবাদত, আমাকে কিছু তাসবিহ পাঠ করতে বলে আমি সেটা পাঠ করলাম। তারপর বলা হয়েছে যে সূর্য ওঠার সাথে বলছে তুমি এবার তোমার কর্মক্ষেত্রে চলে যাও, কর্মক্ষেত্রে তুমি কর্ম করে এসে তারপরে তুমি আবার স্বাভাবিক বাসা ফিরে আসো। সেটা আমাকে আবার কর্ম করতে হবে কখন, সেটা আমাকে কিন্তু সৃষ্টিকর্তা আমাদের বলে দিচ্ছে। কিন্তু আমাকে সবচেয়ে কঠিনতম কাজ করতে হয় সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এর উপরে যদি মানুষ একটা পরে গিয়ে মানুষরা কিন্তু এত কঠিন কাজ করতে পারে না এবং মানুষের শরীর অনুযায়ী সেটা সাপোর্টও পায় না। কিন্তু দেখা যাচ্ছে যে সকালে যে কঠিনতম কাজ করতেছে, বিকালে যে সেই কঠিনতম কাজ করতেছে, তাহলে কিন্তু তার বডিটাই কিন্তু স্বাভাবিকভাবে প্রকৃতি অনুযায়ী চললো না। কিন্তু এখানে বলা হয়েছে যে তোমার বলেছে যে বিকালের দিকে তোমরা ঘরে চলে আসো এবং তোমাদের অপেক্ষা করতে থাকো তোমাদের পরবর্তী নামাজ এবং জিকির আজগারের জন্য। সেটা করে আমাকে দিকে আস্তে আস্তে আমাকে কাজগুলোকে কমিয়ে দিয়ে আমার সৃষ্টিকর্তা যে কাজগুলো করতে বলেছে সেই ভালো কাজগুলো আমাকে করতে হবে এবং আমাকে আবার সেই 9টার সময় আমাকে ঘুমিয়ে পড়তে হবে। এবং এর ভিতরে কিন্তু আমার খাবারের একটা সময় বলা আছে, যেটা আমি সকালে নাস্তাটা খাবো কখন। আমি যদি মানব যদি 3:30 থেকে 4টার সময় ঘুম থেকে উঠে, অবশ্যই তাকে 6টা 6:30টার ভিতরে বা 5:30 6টার ভিতরে নাস্তা খেয়ে ফেলতে হবে। তো আমরা যদি খাচ্ছি কখন, আমরা দেখো 7টার সময় যদি ঘুম থেকে উঠে আমরা খাচ্ছি 9টায়, তাহলে আমাদের শরীরে গ্যাস ফর্ম করতেছে, আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু আমরা যদি প্রতিনিয়ত যে আমার বাসার যদি ছেলে মেয়েদের বা আমার আশেপাশে বন্ধু সবাইকে যদি আমরা বলি যে তোমরা ওই সময় উঠে তোমরা শক্তি সঞ্চয় করতে থাকো। এখন তো আমরা প্রায় দেখি যে বিভিন্ন সায়েন্টিস্ট এবং ইউটিউবে দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে ঘুমানোর কথা বলতেছে, কারণ ওই সময় নাকি পজিটিভ পাওয়ার মানব দেহে সঞ্চারিত হয়। তাহলে আমরা যদি এখন পজিটিভ পাওয়ার যদি সঞ্চারিত যদি না করতে পারি, তাহলে আমরা দিনভর কাজ করতে পারবো না। তুমি সকালে 7টার সময় ঘুম থেকে উঠে কিন্তু অফিসে কাজ করতে পারবে না, তোমার মেজাজ খারাপ থাকবে। তুমি যদি খুব সকালে উঠো, 3টা 4টার দিকে উঠো, তুমি যে 6টা পর্যন্ত তোমার যে পজিটিভ এনার্জিটা তোমার শরীরে গ্রো হলো, সেটা দিয়ে তুমি কিন্তু দুপুর 12টা পর্যন্ত খুব পারিশ্রমিক কাজগুলো করে যেতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না। কিন্তু তুমি যদি এটা প্রমাণস্বরূপ যদি দেখতে তুমি যদি ওঠো, দেখবে তোমার খাওয়ার প্রতি একটা রুচি কমে যাচ্ছে, তোমার খেতে ইচ্ছে করতেছে না, এবং খেতে ইচ্ছে না করলে তোমার দেখাচ্ছে জৈবিক যে বাতকর্মগুলো সেটা তো ডিস্টার্বেন্সে পড়ে যাচ্ছ, এবং সেটা যদি ডিস্টার্বেন্সের ভিতরে পড়ে যাও, তাহলে তোমার মানসিক অবস্থা তোমার ভালো থাকবে কিভাবে তুমি বলো? যে আজকাল পৃথিবীতে যত ধরনের, এই যে আমরা পেপারে দেখি যে ধর্ষণ হচ্ছে, ইভটিজিং হচ্ছে, মানুষের লুটপাট হচ্ছে, মানুষের ঠকানো হচ্ছে, মানুষের মারামারি হচ্ছে, সব কিন্তু একটাই কারণ যে আমি প্রকৃতির ভিতরে যে নিয়ম অনুযায়ী আমাকে যে চলার কথা ছিল সেই না চলার কারণে। কারণ কোনো ছেলে যদি, কোনো মেয়ে যদি, কোনো লোক যদি রাত্র জাগরণ করে, তা সকালে অফিসে গিয়ে তার অধীনস্থ সাথে ঝগড়াঝাটি করবেই, এবং সে যদি ছেলে হয় স্কুলে গিয়ে দেখবে সহপাঠীর সাথে মারামারি করছেই। সে যদি দেখা যাচ্ছে যে সে যদি টিচিং লাইনে থাকে বা সে কোনো কর্মকর্তার লাইনে থাকে, যদি অফিসে যে সে কিন্তু কাজকর্ম সঠিকভাবে করতে পারছে না, সে অধীনস্থ সাথে একটা ঝগড়াঝাটি তার লেগেই থাকতেছে বা একটা সমস্যা তৈরি হচ্ছে। তাহলে বর্তমান সময়ে যে সমস্যাটা যে হচ্ছে, সেই সমস্যাটা তৈরি হওয়ার একমাত্র কারণ হলো আমরা প্রকৃতির নিয়মকে না মেনে চলার জন্য। এটা একমাত্র কারণ। দেখো আগে কিন্তু যদি আমরা দেখি, আমরা পৃথিবীতে বলছি, দেখো যে 50 দশকের আগেও যদি আমরা দিকে তাকাই, পৃথিবীতে কিন্তু বেশ মানুষের উপকার করার টেন্ডেন্সি ছিল, বা মানুষকে হেল্প করা বা মানুষকে ভালো কাজে ডাকা, মানুষকে ভালো কাজে উপলব্ধি করাটা ছিল। কিন্তু আস্তে আস্তে জিনিসটা কমে যাচ্ছে। এর কারণ হলো প্রকৃতিগতভাবে আমরা যতই মডার্নের দিকে যাচ্ছি, ততই আমরা লাইফস্টাইলটাকে চেঞ্জ করে ফেলতেছি, ততই আমরা নিয়ম ভাঙার চেষ্টা করছি, যার কারণে আমার বডি সাপোর্ট পাচ্ছে না, যার কারণে আমার বডিতে অল্প বয়সেই ডিজিজ কন্ডিশন গুলো চলে আসছে। যখন
ফার্স্ট স্টেজে যখন আমার নিয়ম ভাঙা হয় তখন দেখা যাচ্ছে যে 25 বা 30-এর ভিতরে আমরা ডায়াবেটিসে পড়ে যাচ্ছি, 25-29-এর ভিতরে আমরা আর্থ্রাইটিসের ভিতরে পড়ে যাচ্ছি। কারণ প্রকৃতির নিয়ম ভাঙলে দুটো ঘটনা ঘটবে, তোমার খাওয়ার পরিমাণ বেড়ে যাবে, নাহলে খাওয়ার পরিমাণটা কমে যাবে। যখন তুমি অতিরিক্ত পরিমাণ পৃথিবী থেকে খাবার টেক করতে থাকবা তখন তোমার বডির স্থূলতা বেড়ে যাবে। আর সেই স্থূলতা বাড়ার পরে তুমি যখন খাবারটাকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছো না, প্রকৃতির নিয়ম ভাঙছো, সেটা তুমি বুঝতেছো না, কিন্তু 40-এর পরে যে বা 35-এ তুমি ডায়াবেটিসে ভুগে যাচ্ছ, বিভিন্ন ধরনের ডিজেনারেটিভ ডিজিজে তুমি পড়ে যাচ্ছ। কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে যে আমরা মানুষ হিসাবে 80% আমাদের রোগই কিন্তু ডিজেনারেটিভ ডিজিজ, সেটা হলো প্রকৃতির নিয়ম ভাঙার কারণেই হচ্ছে। সেটা বিভিন্ন স্থূলতার কারণ হচ্ছে। এখন বর্তমান তো আমাদের বিভিন্ন টিভি এবং মিডিয়াতে এখন মানুষ আমরা বলতেছি যে খাবারটাকে কন্ট্রোল করলে আমরা ডায়াবেটিস থেকে মুক্ত থাকবো, খাবারটাকে কন্ট্রোল করে আমরা অ্যাজমা থেকে মুক্ত থাকবো, খাবারটাকে কন্ট্রোল করলে আমরা আর্থাইটিস থেকে মুক্ত থাকবো। এটা এখন আস্তে আস্তে মানুষের সচেতনার ভিতর দিয়ে চলে আসছে। মানুষকে আরো সচেতন হতে হবে, প্রকৃতির নিয়ম আমাকে ভঙ্গ করা যাবে না, এবং প্রকৃতির নিয়ম আমি কখনো ভঙ্গ করতে পারবো না। এবং প্রকৃতির নিয়ম ভঙ্গ করলে তুমি ভঙ্গ করেছো, কিন্তু প্রকৃতির অন্য প্রাণরা কিন্তু ভঙ্গ করার সুযোগ নেই। কিন্তু তোমার জন্য সৃষ্টিকর্তা ওনাদেরকে কষ্ট দেবে তা না, কিন্তু তিনি সেটা কখনো করবেন না। তুমি প্রকৃতির নিয়ম ভঙ্গ করার ক্ষেত্রে একটা সৃষ্টিকর্তার সিস্টেম করে রয়েছে, তুমি এই নিয়ম ভঙ্গ করবে, এই সিস্টেমের ভিতরে পড়ে যাবে, তুমি এই কাজ করবে, এই সিস্টেমের ভিতরে পড়ে যাবে। এটা সিস্টেমে পড়ে, যেমন আমরা সেই সিস্টেমের ভিতরে পড়ে যাচ্ছি। আমরা বলে যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের রোগ দিচ্ছে বা আমাদের পরীক্ষা করার জন্য রোগ দিচ্ছে, তা না। আমি আমার কর্মের ফলাফলই হলো আমার স্বাস্থ্যের অবনতি। আমি পৃথিবীতে প্রকৃতির নিয়ম মানছি না বলে আমার স্বাস্থ্য অবনতি হচ্ছে, এবং এই স্বাস্থ্যের অবনতি আমার হাতের কামাই। এটা সৃষ্টিকর্তার কোনো কিছু নেই, এটা আমাদের ভুল হবো। বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, ফিনিশিংটা করতে পারলাম না। ছেড়ে দিবা? ছেড়ে দিও না, অলরেডি তো চলেই গেছে। চলে যাক, ও ডিলিট করে দেবো, অসুবিধা নেই। বন্ধ করবো না করবো, আজকে সমস্যাটা হইব বুঝতেছি না। হ্যাঁ, কভার এত খারাপ, সুন্দর একটা আলোচনা, আমি তো আলোচনা শেষ করে দিতে। আমারটা চলতেছে নাকি? বন্ধ, তারটা বন্ধ করে দাও, ওরা শুনতেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের কারিগরি ত্রুটির কারণে আবারও সংযোগ বিচ্ছিন্ন ঘটেছে, সেজন্য আমরা এখানে লাইভ অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে স্যারের সারসংক্ষেপটা আমি একটু বলতে চাচ্ছি। সেখানে হচ্ছে যে আমরা যদি প্রকৃতির বিধান মানি তাহলে আমরা শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে আমরা সুস্থ থাকব। স্যারের বক্তব্য আমরা স্পষ্ট হয়েছি যে শারীরিক রোগগুলা কি কারণে হইতে পারে এবং মানসিকভাবে আমরা কিভাবে বিপর্যস্ত হতে পারি এবং সেই কারণে আমাদের কি রোগগুলো হতে পারে, এবং আমরা আমাদের সামাজিক ভাবে কি রোগগুলো আসে এবং সামাজিক এই ব্যাধি থেকে আমরা কিভাবে উত্তরণ পাবো, সেটাও কিন্তু স্যার তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমাদের ধর্মীয় অনুশাসন মানা, প্রকৃতিকে ফলো করা, এই সকল যদি আমরা করি তাহলে আমরা এ থেকে আমরা ভালো থাকবো এবং মুক্ত থাকবো। আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আগামী বুধবার আমাদের নিয়মিত আয়োজন। আজকে এখানেই রাখতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। লাগাইলো, এই লাইনটা লাগাইলো না। প্রথমটাই যদি ভালো করতে না পারি, সুন্দর একটা আশা ভরসা নিয়ে আসছিলাম, সুন্দর একটা জিনিস করবো। কথাগুলো কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে, আমি আপনাকে থামাইতে পারতেছি না, বাধাও দিতে পারতেছি না। আরে সব ঠিক আছে ইনশাআল্লাহ।
পানি পড়ে যাচ্ছে। এই রে, সুইচটা কই? Kusamo, এটা kusamo. এটা পেঁচামু। এই এটা পেঁচামু। এটা আবার তুলবা না? এই রে,